নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি একটা নতুন গল্প নিয়ে। আজ তোমরা শুনবে দীপিকা মজুমদারের কলমে একটা টান টান হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশ। আজকের উপন্যাসটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত চন্দ্র প্রতাপগড়ের আতঙ্ক এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। শোনার সুবিধার্থে আমরা আজকের সুদীর্ঘ উপন্যাসটি 4টি পর্বে বিভক্ত করছি। আজ অর্থাৎ 25শে ফেব্রুয়ারি রবিবার তোমরা শুনতে পারবে উপন্যাসের প্রথম 2টি পর্ব। আগামী 28শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার তোমরা শুনতে পারবে উপন্যাসের অন্তিম 2টি পর্ব। উপন্যাসের দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টসে এবং আই বাটনে। এই পর্বটা শেষ হলেই চটপট দ্বিতীয় পর্বে চলে যাও। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের আগামী গ্র্যান্ড প্রজেক্টস যেমন পাণ্ডব গোয়েন্দার গল্প, কাকাবাবুর আগামী গল্প, অভিক সরকারের ইনকুইজিশন এই সমস্ত কবে আসছে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে কন্ট্রিবিউট করতে পারো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, বা হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের গল্প। দীপিকা মজুমদারের কলমে হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশের প্রথম পর্ব। বর্ষণ মুখর এই সন্ধ্যায় মাটি থেকে কয়েক হাত উঁচু কাঠের বারান্দায় মোমের আলোয় কালো স্লেটের উপরে বাবার দিয়ে যাওয়া বিয়োগগুলো মন দিয়ে কষার চেষ্টা করছিল ছেলেটা। সে সাদা পেন্সিল দিয়ে বড় সংখ্যার সমসংখ্যক দাগ টানে, তারপর ছোট সংখ্যার সমসংখ্যক দাগ গুনে গুনে ভেজানো ন্যাকড়া দিয়ে মুছে দেয়। যতগুলো দাগ অবশিষ্ট থাকে হাতের কর গুনে সেই সংখ্যা দাগের তলায় বসায়। ঠিক একইভাবে দাগ এঁকে এঁকে যোগ করা শিখিয়েছিল তার বাবা। আর তারপর বিয়োগ। বাবা বলেছিল, এই যোগ আর বিয়োগটা ঠিকঠাক শিখতে পারলে না, অঙ্ক কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না, দেখবি। তাই মন দিয়ে অঙ্ক শেখার চেষ্টা করে ছেলেটা। তাদের ছোট্ট কাঠের বাড়ির পিছনে বাঁশঝাড়ে ঢাকা উঁচু টিলা। এই দীর্ঘ বিরতিহীন বৃষ্টির কারণে উঁচু টিলা বেয়ে কাদা জল গড়িয়ে এসে ভরিয়ে তুলেছে তাদের উঠোন। মা বলেছে আরও কদিন এমনই লাগাতার বৃষ্টি চললে উঁচু টিলা থেকে বাঁশঝাড়গুলো ক্ষয়িষ্ণু ভূমির সঙ্গে গড়িয়ে এসে পড়তে পারে তাদের বাড়ির চালে। তাই সারাদিন সে ভয়ে ভয়ে থাকে। হঠাৎ দমকা বাতাসে নিভে যায় মোমের আলো, চরাচর জুড়ে অন্ধকার নেমে আসে। আর এই অন্ধকার মোটেই স্বাভাবিক নয়। অন্ধকারেরও একটা নিজস্ব আলো থাকে। স্পষ্ট না হলেও পরিচিত পরিবেশ ধীরে ধীরে দৃশ্যপটে ধরা দিতে থাকে। কিন্তু এই আঁধার যেন শেষ হওয়ার নয়। পায়ে পায়ে উঠে দাঁড়ায় ছেলেটা। বাড়িতে এই সময় কেউ নেই কেন? মা, বোন, দাদা, বাবা, কাউকেই সে খুঁজে পায় না। একমাত্র শীতল অন্ধকার ছাড়া এই মুহূর্তে ওর সঙ্গে কেউ নেই। হিমশীতল অন্ধকারের সমুদ্র মন্থিত হয়ে যেন বহুদূর থেকে পাতালের যাবতীয় গাঢ় অমানিসা ভেদ করে কারোর ঠান্ডা হিসহিসে গলা ভেসে আসে। ওর নাম ধরে ডাকে কেউ। কিন্তু এই ভরা সন্ধ্যায় কে ডাকবে ওকে? তাহলে কি বাবা ফিরে এলো? তবে বেড়ার গেট ঠেলার শব্দ এলো না কেন? বাবা যদি একবার দেখে যে বিয়োগ সম্পূর্ণ না করে সে বসে আছে, আর দেখতে হবে না। তবুও ঘরের ভিতরে যাওয়ার বদলে উঠোনে নামার সিঁড়িতে পা বাড়ায় ছেলেটা। গাছের ডালপালা পাতা বেয়ে বৃষ্টির গড়িয়ে পড়ার ছলাৎ ছলাৎ শব্দকে ছাপিয়ে যায় পায়ের নিচে কাঠের সিঁড়ির মচমচ শব্দ।
এক পা দুপা করে নেমে আসে সে জলমগ্ন উঠোনে। ভয় ও সন্দেহ নিয়ে ডাকে ছেলেটা, বাবা, তুমি কি ফিরেছো বাবা? যে উঠোনের কচি নরম ঘাসগুলো তার পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে যায়, সেই উঠোনে এখন গোড়ালি ডুবে দাঁড়িয়ে রয়েছে সে। ধীরে ধীরে জল পেরিয়ে এগিয়ে যায় বেড়ার দিকে। বেড়ার ঘন কালো ঝোপের ওপারে কি যেন একটা নড়ে ওঠে। তার উপস্থিতি টের পেয়ে সর্বাঙ্গ কালো বিশালাকৃতি অবয়ব যেন ছিটকে সরে যায় বেড়ার ওপার থেকে। সে চলার গতি বাড়িয়ে দেয়। কে ওখানে? কে আছো? গেট খুলে দৌড়ে বেরিয়ে যায় ছেলেটা। বেড়ার কোণে স্তূপীকৃত অন্ধকারে কিছু একটা যেন নড়ছে, খলবল করে চলেছে ক্রমাগত। একটা চাপা গোঙানির শব্দ আসছে অন্ধকারের ঢেলাটা থেকে। এগিয়ে গিয়ে ঝুঁকে বসে নাড়াচাড়া করতে থাকে অন্ধকারটার কাছে। ডান হাতটা বাড়িয়ে টেনে ধরে সোজা করে দেয় উপর হয়ে থাকা জিনিসটাকে। চ্যাটচ্যাটে আষ্টে গন্ধময় তরলে হাতের তালু তার ভিজে ওঠে। আতঙ্কে বিদ্যুৎ গতিতে হাত সরিয়ে নেয় ছেলেটা। এই যে রক্ত, কিন্তু কার রক্ত? কে এখানে? নিজেকেই প্রশ্ন করে সে। এই অন্ধকারে কিভাবে চিনবে সে? হঠাৎ আকাশের গা চিরে ঝলমল করে ওঠে সৌদামিনীর আলো। সেই আলোয় প্রথম চাক্ষুষ করে অন্ধকারে পড়ে থাকা ব্যক্তির বিভৎস রূপ। নিজের অজান্তেই বিড়বিড় করে ওঠে সে, গোড়ালি ডোবা উঠোন দ্রুত পেরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে যায় ছেলেটা। কিন্তু শীতল হিসহিসে সেই শব্দ যেন আবারও তার নাম ধরে ডাকে। এবার ঠিক যেন পিছনেই বুকে হাঁটা শীতল শোণিত সরীসৃপের মতো সিঁড়ি বেয়ে উঠে আসে তাকে অনুসরণ করে। পিছন ফিরে দেখার আগেই ঘন ঘন নিঃশ্বাস ফেলার শীতল বাতাস এসে ছড়িয়ে পড়ে তার ঘাড়ে। ছেলেটা অনুভব করে সরীসৃপ ক্রমশ তার পায়ের পাতা বেয়ে শিংদাঁড়া হয়ে ঘাড়ের কাছে এসে উপস্থিত হয়েছে। ঠান্ডা জান্তব একটা স্রোত তার গলা পেঁচিয়ে ধরছে। হিমশীতল তার পেশির নিষ্পেষণে ক্রমশ অবশ হয়ে আসছে তার দেহ। ছেলেটির সারা শরীর বেয়ে কুণ্ডলীকৃত দেহ তার ফনাটি মিলে ধরেছে তার চোখের সামনে। এক ছোবলে বিস্ময় করে দিতে পারে শরীরের প্রতিটি রক্তকণা। ধারালো দাঁতের একটা মাত্র দংশনে খুলে নিতে পারে চোখের মণি। আঁশময় সেই কুণ্ডলীর ক্রমাগত নিষ্পেষণে ধীরে ধীরে সংজ্ঞা হারায় ছেলেটা। সর্পদেব ছেলেটিকে তার শরীরের আলিঙ্গনে বেঁধে ফেলে ফিস ফিস করে কানের কাছে নাম ধরে ডাকে, ডানি, এই ডানি, তুই এরকম করছিস কেন? সৌগত ক্রমাগত ধাক্কা দিতে থাকে ঘুমন্ত দানিয়েলকে। আশ্বিনের শেষের দিনের বেলাতেও ঘুমের মধ্যে ঘেমে উঠেছিল দানিয়েল। ছটফট করছিল শরীরে জড়িয়ে ধরা কুণ্ডলী থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। স্বপ্নের মধ্যেও ছোটবেলার স্মৃতি ওকে তাড়া করে বেড়ায় এখনো। দানিয়েলের পক্ষে চাইলেও সেই বিভীষিকার রাত ভোলা সম্ভব নয়। সৌগতর ডাকে স্বপ্নের ঘোর কাটিয়ে বিছানায় ধড়মড় করে সোজা হয়ে বসে দানিয়েল। সারা শরীর, বিছানা, বালিশ, পরনের টি শার্ট পর্যন্ত ঘামে ভিজে গেছে। মুখে ফেনা ভর্তি টুথব্রাশ সহ সৌগতকে দেখে একটু অবাক হয় দানিয়েল। ঘর্মাক্ত অবস্থায় ঘরের চার দেওয়ালের দিকে নজর ফিরিয়ে গলায় হাত বোলায় সে। হাঁপাতে হাঁপাতে বলে, আমার গলায় একটা বিশাল কালো সাপ এইমাত্র। কি সাপ? ইরে বাবা রে! মুখ থেকে টুথব্রাশ বার করে হাসতে হাসতে বলে সৌগত।
হাসির দমকে মুখ থেকে ফেলা থুতনি থেকে ফেনা গড়িয়ে পড়ে বুকে। বাঁ হাত দিয়ে টি শার্টের ফেনা মুছতে মুছতে সৌগত বলে, মাঝে মাঝে তোর কি হয় বলতো? মানে আমি জানি তুই সাপে ভয় পাস, আমিও ভয় পাই, তাই একটু নয় বেশি ভয় পাস তুই, তাই বলে কোমরে গায়ে গলায় চাদর পেয়েছি সেটাকে সাপ সাপ বলে ওঠা, দিস ইজ টু মাচ ড্যাডি, গ্রো আপ গ্রো আপ। পুনরায় টুথব্রাশ মুখে নিয়ে প্রস্থান করে সৌগত। মেঘালয়ের মতো অতিবৃষ্টি অঞ্চলের ছেলে দানিয়েল। ছোটবেলার অনেকটাই কেটেছে চেরাপুঞ্জি, শিলংয়ের কাছাকাছি পাহাড়ি এলাকায়, প্রকৃতির কোলে। সাপ, ব্যাং, জোঁক, বিছে এসব কীটপতঙ্গ সরীসৃপের সঙ্গে জীবন শুরুর দিনগুলো অতিবাহিত করলেও সেই বর্ষণ মুখর সন্ধ্যায় বাড়ির বেড়ার কোলে যে বিভীষিকার সম্মুখীন হয়েছিল দানিয়েল, তার স্মৃতি মস্তিষ্কের কোটরে শরীরের প্রতিটা কোষে একেবারে গেঁথে রয়েছে। সেই ঘটনার পর দানিয়েলের মা দানিয়েলকে কলকাতায় পাঠিয়ে দেয় তার দূর সম্পর্কের এক নিঃসন্তান মাসির কাছে। আর সেই থেকে মাসির কাছেই বড় হয়েছে দানিয়েল। সন্তান স্নেহের পরোয়া না করে একরকম পাথর চাপা দিয়েই বিচ্ছেদ সহ্য করে নিয়েছে দানিয়েলের মা। নারীর টানে বছরে 2-1 বার কলকাতা ছুটে এসেছেন, দেখে গেছেন তার সুপুত্র দানিয়েলকে, কিন্তু ভুলেও কখনো দানিয়েলকে নিয়ে মেঘালয় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেননি। মা, দাদা, বোনের সঙ্গে দেখা হলেও নিজের জন্মস্থানের কথা, শৈশবের নিরীহ নিষ্পাপ দিনগুলোর কথা মনে করে দানিয়েল বহুবার মেঘালয় ফিরে যেতে চেয়েছে, কিন্তু তার মা দানিয়েলকে ফিরে যাওয়ার অনুমতি কোনো দিনও দেয়নি। সেই এক সন্ধ্যের ঘটনা দানিয়েলের জীবনে গভীর ছাপ ছেড়ে যায়, কিন্তু ঠিক কোন কারণে শুধু দানিয়েলকেই নিজের বাড়ি ও পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো তা দানিয়েল আজও জানে না। বিছানা থেকে গা ঝাড়া দিয়ে ওঠে দানিয়েল। ইদানিং তার কিছুই ভালো লাগছে না। ঠিক কী কারণে মাঝে মাঝে এমন যে হয় তা ঠিক জানা নেই। ওই বিভৎস স্বপ্নটা দেখলেই দিন কয়েক মনটা বিষণ্ণ হয়ে থাকে দানিয়েলের, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে খেয়াল করে দেখেছে দানিয়েল যে ঠিক যে দিনগুলোতে কৃতির সঙ্গে দেখা হয় সেই দিনগুলোতে এই ধরনের বিষণ্ণতা তাকে ঠিক কাবু করতে পারে না। কৃতির সঙ্গে দানিয়েলের পরিচয় হয় কলেজের শুরুর দিকে। শুরুতে দুজনেরই বন্ধুত্ব হয়, তারপর সব প্রেমের কাহিনীর মতোই গতানুগতিক বন্ধুত্ব থেকে আরও খানিক দূর জল গড়ায়। কৃতির মতো প্রাণশক্তিতে ভরপুর চঞ্চল মেয়ে দানিয়েলের মতো যে অন্তর্মুখী এক ছেলের প্রেমে পড়তে পারে সেটা কেউ আশা করেনি। তবে কলেজ জীবনে ঠিক যে অর্থে প্রেম করলে প্রেমে পড়েছে বলা হয় সেই অর্থে প্রেম ওদের হয়নি। দানিয়েলের প্রতি কৃতির প্রেম কিছুটা একতরফা। দানিয়েল কোনোদিন মুখ ফুটে হ্যাঁ বা না কিছুই বলেনি, অথচ কৃতির মধ্যে সে এমন কিছু একটা খুঁজে পায় যা অন্য কারোর মধ্যে নেই। সকাল সকাল কৃতির কথা ভাবতে ভাবতেই একটা সিগারেট ধরিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে দানিয়েল। 3-4টে মিসড কলের মতো প্রতিদিনের মতোই 2টো মিসড কল কৃতির, সঙ্গে গোটা 2 নিয়মিত হোয়াটসঅ্যাপ মেসেজ। কিন্তু বাকি ফোনগুলো এসেছিল অসংরক্ষিত কোনো একটা নাম্বার থেকে। বাঁ হাতের বুড়ো আঙ্গুল বুলিয়ে নাম্বারটা দেখে দানিয়েল। না, একেবারেই অচেনা নম্বর। নাম্বারটিতে ঘুরিয়ে কল করতেই অতি পরিচিত ভঙ্গিমায় যান্ত্রিক মহিলার কণ্ঠস্বর শোনা যায়। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। বার দুয়েক চেষ্টা করার পরেও যখন ফোনের মালিককে পাওয়া গেল না তখন হাল ছেড়ে দেয় দানিয়েল। ছাইদানিতে সিগারেট গুঁজে 10/12 মেস বাড়ির একমাত্র শৌচাগারের দিকে সে পা বাড়ায়। কলেজে আসার পর প্রতিদিন কৃতির একটি কাজ প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে, দোতলার করিডোরে দানিয়েলের জন্য অপেক্ষা করা। এই সময়টা প্রতি মিনিটেই মোবাইল স্ক্রিন চালু করে ঘড়ি দেখাও ওর অভ্যাস। দোতলার লম্বা করিডোর থেকে
কলেজের মূল গেটের দিকটায় একেবারে পাখির চোখ দিয়ে দেখা দৃশ্যের মতো ধরা দেয় বলে কৃতির প্রিয়। করিডোরের রেলিংয়ে সামনের দিকে আলতো ঝুঁকে অস্থির চিত্তে পা নাচিয়ে চলেছিল কৃতি। কলেজের গেটের দিকে চোখ স্থির রেখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও ওর ক্লান্তি আসে না। পা দোলানো বন্ধ করে রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় কৃতি। ডেনিম জিন্স আর ক্রিম রঙা টি শার্ট পরা দানিয়েলকে দোতলা থেকে চিনে নিতে তার ভুল হয় না, কিন্তু মুহূর্তেই সেই ঔৎসুক্য স্তিমিত হয়ে যায় তার। দানিয়েলের সঙ্গে সৌগতকে কলেজে ঢুকতে দেখে সে। সৌগত নামের এই বখাটে ছেলেটাকে কৃতি দু চক্ষে সহ্য করতে পারে না। কথায় কথায় নিজেকে সবার চেয়ে আলাদা ও উৎকৃষ্ট প্রমাণে সদা ব্যস্ত। ভাবে ভাবে সবসময় আত্মগর্বের ছোঁয়া। তাছাড়া কৃতি যে দানিয়েলকে পছন্দ করে সেটা জানার পরও ওর প্রতি এক্সট্রা কেয়ারিং বিহেভিয়ার কৃতিকে বিরক্ত করে। রেগে গেলেও দানিয়েলের জন্য মৌখিক সৌজন্যতাটুকু বজায় রাখে কৃতি। সৌগত শুধুই ওদের ক্লাসমেট নয়, মেসে দানিয়েলের রুমমেটও বটে। কিরে, এখানে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ক্লাসে যাসনি? সৌগতর এই ধরনের আলোট পটকা উক্তিতেই ওর প্রতি কৃতির রাগের পারদ চড়ে যায়। এই তোদের জন্যই ওয়েট করছিলাম। সৌগতর প্রশ্নগুলোকে সযত্নে এড়িয়ে যায় কৃতি। ব্যাগ থেকে দুটো মোটা বই বের করে দানিয়েলের হাতে দিয়ে কৃতি বলে, নে ধর, তোর জন্যই এনেছিলাম। কিসের বই? কেন, পল সায়েন্সের বই দুটো আমায় আনতে বলে নিজেই ভুলে গেলি? কৃতি মেকি রাগ দেখায় দানিয়েলকে। সে নিজেও জানে দানিয়েল কোনোদিনই বই দুটো আনতে বলেনি তাকে, বরং কথায় কথায় সে নিজেই একদিন বলেছিল যে বই দুটো দানিয়েলের পড়া উচিত। এরকম হাজার অজুহাত সে খাড়া করতে পারে শুধুমাত্র দানিয়েলের মনোযোগ পাওয়ার জন্য। বই দুটো দেখা মাত্রই দানিয়েলের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় সৌগত। দেখি দেখি কি বই? শুধু বই দেওয়া হচ্ছে নাকি বইয়ের আলের অন্য কিছু যাচ্ছে? সৌগতর দিকে একবার কটাক্ষ করে দোতলার করিডোর ছেড়ে নিচে নেমে যায় কৃতি। যেতে যেতে দানিয়েলকে বলে যায়, আমি ক্লাসে যাচ্ছি, ইচ্ছা থাকলে আয়, পরে কিন্তু নোটস চাইলে আমি দিতে পারবো না বলে দিলাম। লেকচার চলাকালীন পকেটের ভিতরেই দুবার ঝনঝন করে কেঁপে উঠল দানিয়েলের মোবাইল। প্রায় নিঃশব্দ ক্লাসরুমে মোবাইলের কম্পন শুধু যে দানিয়েল অনুভব করেছে তা নয়, পাশে বসে থাকা কৃতিও যে কম্পন অনুভব করেছে তা ওর আর চোখের দৃষ্টিতেই সে বুঝে গেছে। এই মুহূর্তে লেকচার শোনার কোনো ইচ্ছাই নেই দানিয়েলের। সে ধীরে ধীরে পকেট থেকে মোবাইল বের করে মাথা নিচু করে দেখে। স্ক্রিনের উপরে অসংরক্ষিত একটি নাম্বার থেকে আসা মেসেজের দুটি লাইন জ্বলজ্বল করছে। নাম্বারটি অসংরক্ষিত হলেও সকাল থেকে এতবার সে এই নাম্বারে ফোন করেছে যে নাম্বারটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল দানিয়েলের। শেষের 4টি নাম্বার দেখেই মেসেজ খুলে সে পড়তে শুরু করে। মেসেজটা পড়া শেষ হতেই অসম্ভব ক্ষিপ্রতায় সোজা উঠে দাঁড়ায় দানিয়েল। স্যার, ইটস আর্জেন্ট, মে আই গো? আচমকা দানিয়েলকে ক্লাসের মাঝে উঠে দাঁড়াতে দেখে লেকচারারও বিস্মিত হয়েছেন। তিনি দানিয়েলকে বাইরে যাওয়ার অনুমতি দিতেই দানিয়েল ব্যাগ পিঠে চড়িয়ে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যায়। হঠাৎ এরকমভাবে ক্লাস ছেড়ে চলে যাওয়ায় কৃতিও খানিকটা অবাক হয়েছে। এভাবে মাঝপথে লেকচার ছেড়ে যাওয়ার পিছনে হঠাৎ আসা মেসেজটা ছাড়া আর কোনো কারণ থাকতে পারে বলে তো মনে হয় না। কৃতির মনে প্রশ্ন জাগতে থাকে, কি এমন জরুরি কাজ যে দানিয়েলকে এখনই যেতে হবে? আর মেসেজটাই বা কার ছিল? কৃতির চোখে মুখে ফুটে ওঠা সন্দেহ আর বিস্ময় সৌগতর চতুর চোখকে ফাঁকি দিতে পারে না। কৃতিকে বিরক্ত করবার জন্যই সৌগত পেছনের বেঞ্চ থেকে মুখ বাড়িয়ে কৃতির কানের কাছে ফিসফিস করে, কি ব্যাপার বলতো? আর্জেন্ট মেসেজটা কার ছিল? কৃতি এবারও সৌগতর প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। ক্লাসরুমের ভেতরে থেকেও কৃতির মন সেখান থেকে বেরিয়ে দানিয়েলের পিছনে ধাওয়া করল। ইস, সত্যি যদি সে দানিয়েলের পিছনে যেতে পারত। কলেজের গেট থেকে বাঁ দিকে কিছুটা এগোলেই রঘুদার চায়ের দোকানে সকালের দিকে একটা জটলা সবসময়ই দেখা যায়। দানিয়েল মোবাইলটা হাতে নিয়ে
সেই দিকেই এগিয়ে চলেছিল। চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চে কলেজ পড়ুয়াদের ভিড়টা পরিত্যক্ত চায়ের ভাঁড়ের উপর ভনভন করতে থাকা মাছির চেয়েও ঘন। দোকানের সামনে এসে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ভিড়টা জমিয়ে রেখেছে। মোবাইলের মেসেজটা আরও একবার দেখে নিয়ে দোকানের চারপাশে আরও একবার চোখ ঘোরালো দানিয়েল। কাছাকাছি কলেজের ছাত্রছাত্রী ছাড়া আর কাউকে তো তেমন দেখা যাচ্ছে না। কে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে তার সঙ্গে দেখা করতে চায়? কলেজেরই কেউ কি? অন্যদিন হলে দানিয়েল এভাবে ক্লাস ছেড়ে সাধারণত বেরিয়ে আসে না, কিন্তু সদ্য পরীক্ষা শেষ হওয়ার পর ক্লাসে বসে লেকচার শোনাটা দানিয়েলের পোষাচ্ছিল না। তাছাড়া সকালের স্বপ্নটা মাথার উপর এমনভাবে জাঁকিয়ে বসে আছে যে আবদ্ধ ক্লাসরুমের ভেতরে থেকে জ্ঞান আহরণ করা দানিয়েলের পক্ষে এখন সম্ভব নয়। এই মুহূর্তে একটু চা না খেলেই নয়। হঠাৎ আসা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মেসেজটা যেন দানিয়েলের চা পানের ইচ্ছাটাকে ত্বরান্বিত করেছে। দ্বিতীয় বর্ষের ভিড়ের কোলাহল পেরিয়ে রঘুদার দোকানের সামনে সবে চায়ের ভাঁড় নিয়ে দাঁড়িয়েছিল দানিয়েল। হঠাৎ বাঁ কাঁধের উপরে একটা পুরুষালী কঠিন হাতের স্পর্শে পিছন ফিরতে বাধ্য হলো দানিয়েল। দানিয়েল? স্মিত হাসি মুখে জড়িয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। পিছন ফিরে ভদ্রলোককে দেখেই বিস্ময়ে চমকে ওঠে দানিয়েল। আগন্তুক যে দানিয়েলের অপরিচিত তা নয়, তবে এতদিন পর হঠাৎ এভাবে এখানে তাকে দেখার আশা সে করেনি। হাতের চায়ের ভাঁড় হাতে ধরেই স্তম্ভিত দানিয়েল বলে উঠল, দাদা তুই? চিনতে পেরেছিস তাহলে? চিনতে না পারার কোনো অবকাশই নেই। শৈশবের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সম্পর্ক, বাড়ি ও উঠোনের প্রতিটা কোণ এখনো একইভাবে হাতছানি দেয় দানিয়েলকে। শৈশবের স্মৃতিগুলো থেকে সমূলে উৎপাটিত হয়ে কলকাতা শহরে এসেও দানিয়েল এখনো কিচ্ছু ভুলতে পারেনি। ভালো মন্দ দুরকম স্মৃতির অস্তিত্বই এখনো অমলিন। রঘুদার দোকানের সামনে কলেজ পড়ুয়াদের ভিড়টা পাতলা হয়ে এসেছিল। প্রায় ফাঁকা বেঞ্চের দিকে নির্দেশ করে দানিয়েল বলল, ওখানে বসি চল। দাদা দামেহিকে হঠাৎ কলকাতায় দেখে সে যত না খুশি হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে। দানিয়েল দামেহির থেকে প্রায় বছর 5 ছোট। সেই বৃষ্টির রাতে ঘটে যাওয়া এক অঘটনের পর দানিয়েল বাড়ি ছাড়া। প্রথম দানিয়েলের মা কলকাতায় দেখা করতে এলে তখন দামেহিও সঙ্গে আসত, কিন্তু সেই প্রথম কয়েক বছরই মাত্র। তারপর দাদার সঙ্গে আর দেখা হয়নি দানিয়েলের। বড় হওয়ার সঙ্গে সঙ্গেও মা কলকাতায় আসা প্রায় ছেড়ে দিয়েছিল। চিঠি বা ফোনের যোগাযোগও ধীরে ধীরে কমে আসছিল। প্রথম বেশ খারাপ লাগলেও পরে ব্যাপারটা এক প্রকার মেনে নিতে বাধ্যই হয়েছিল দানিয়েল। স্কুল কলেজের ব্যস্ততার মাঝে মা দাদার স্মৃতি কিছুটা আড়াল হয়ে পড়েছিল, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে দাদাকে কলকাতায় ছুটে আসতে হলো? এক ভাঁড় চা দাদা দামেহির হাতে ধরিয়ে দানিয়েল বলে, একটা খবর দিয়ে আসতে পারতিস তো, আমি নিজেই তোকে আনতে এয়ারপোর্ট যেতাম। সকালের দিকে ফোন করেছিলাম কয়েকবার, রিসিভ করিসনি তো। তারপর কয়েকবার চেষ্টা করেছিলাম, পাইনি। কিছুক্ষণ আগে মেসেজ করেছিলাম। মেসেজের কথা উঠতেই দানিয়েলের মনে পড়ল সেই অসংরক্ষিত নাম্বার থেকে আসা সেই ফোন কল ও মেসেজের কথা। প্রেরক কলেজের গেটের বাইরে চায়ের দোকানে তার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছিল। তাহলে সেই অসংরক্ষিত নাম্বারের মালিক অন্য কেউ নয়, দানিয়েলের দাদা স্বয়ং দামেহি। দানিয়েল অবাক হয়ে প্রশ্ন করল, তা মেসেজে এত হেঁয়ালি করার কি প্রয়োজন ছিল? বলতেই পারতিস এটা তোর নাম্বার। আগে জানালে যদি তোর দেখা না পাই। তাছাড়া আমি যেখানে এসেছি সেটা তো মা জানে না। মাকে বলে আসিসনি? কিন্তু কেন? দেখ, বছর কয়েক আগে আমার বিয়ে হয়। মা তখনও তোকে বাড়িতে আসতে দিল না। তখন থেকেই মনটা খারাপ হয়ে আছে। দিন কয়েক ধরে কেমন যেন অস্থির লাগছিল, তাই ভাবলাম একবার দেখা করে আসি তোর সঙ্গে। তা ভালোই করেছিস। কদিন থাকবি তো?
এত বছর পর হঠাৎ দাদার সঙ্গে এইভাবে দেখা হওয়ার পরেও দানিয়েল যেন ঠিক প্রসন্ন হতে পারল না। সত্যি কি তবে এত বছরের ভৌগোলিক দূরত্ব তার পরিবারের বাঁধন আলগা করে দিয়েছে? না, আমাকে পরশুই ফিরতে হবে। বলছিলাম, তুই একবার বাড়ি গেলে হয় না? সামনেই নংক্রেম আসছে, তুই যদি... আমার বাড়ি যাওয়া হবে না রে দাদা। আমি যে যেতে চাই না তা নয়, কিন্তু আমার যাওয়াটা মা আর পছন্দ করবে না, আর সেটার পিছনে যুক্তিও আছে। তোর কি মনে হয় এত বছর পরেও সেই সব ঘটনার আর কোনো মূল্য আছে? আমি মাকেও বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু মাকে বোঝানো কঠিনই নয়, অসম্ভব। তুই অন্তত একবার এইসব কুসংস্কার থেকে বেরিয়ে আয় ভাই। একবার বাড়ি চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভাইয়ের বক্তব্যে উত্তেজিত হয়ে এক টানা ঝড়ের গতিতে কথাগুলো বলে গেল দামেহি। হঠাৎ শান্তশিষ্ট দাদাকে তার বাড়ি যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে উঠতে দেখে অবাকই হয় দানিয়েল। চায়ের দোকানের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছে দামেহি। বাড়ি ফেরার প্রস্তাবের প্রত্যাখ্যান হয়তো দানিয়েলের পক্ষে যুক্তিসঙ্গতই, অন্তত মায়ের অনুমতি ছাড়া সে এক পাও এদিক ওদিক করবে না, তা দামেহি স্পষ্টতই জানে। নিজের আচরণে এমন উন্মাদনা প্রকাশ হওয়ার পর সে যেন লজ্জায় খানিকটা সংকুচিতই হয়ে যায়। নভেম্বরের শুরুতে কলকাতার মতো শহরে তেমন ঠান্ডার অনুভূতি না থাকলেও দানিয়েলের মেসের ঘরটির পিছনে একটা বড় পুকুর থাকায় ঠান্ডা হাওয়া ও মশার উৎপাতের আধিক্য আছে। দোতলার মেসের ঘরের জানলা বন্ধ করে দুটি চেয়ারের মাঝে পা তুলে লম্বা হয়ে বসে দাদা দামেহির কথাগুলো ভাবছিল দানিয়েল। দাদার বিয়ের বছর মা এসেছিল কলকাতায়, কিন্তু বাড়ি যাওয়ার জন্য একবারও বলেনি দানিয়েলকে। সেই চাপা অভিমানের কারণেই কি আজও বাড়ি যেতে সম্পূর্ণ মন সায় দিচ্ছে না দানিয়েলের? মা তো আজও বলেনি তাকে যেতে। দানিয়েলের দাদা দামেহির সঙ্গে সৌগত আর কৃতির পরিচয় হওয়ার পর থেকেই ওরা আর উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না। বিশেষত কৃতি যখন জেনেছে দানিয়েলের মাতৃতান্ত্রিক খাসি পরিবারগুলোতে বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি যায় না, বরং ছেলেরা বিয়ের পর স্ত্রীর পরিবারের সঙ্গে থেকে যায়। সম্পত্তির মালিকানা বর্তায় পরিবারের সবচেয়ে ছোট মেয়েটির ওপর। কৃতি ওর সহজাত মিশুকে স্বভাবের দ্বারা খুব সহজেই দামেহির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিয়েছিল। অবাক হয়ে দামেহির কাছে শুনেছিল ওদের খাসি জনজাতির জীবনযাত্রার কথা। বিস্ময় ভরে প্রশ্ন করেছিল, তুমি বিয়ের পর এখন তাহলে শ্বশুর বাড়িতে থাকো? আমাদের তো শ্বশুর বাড়ি হয় না, শাশুড়ির বাড়ি। দামেহির জবাবে ওরা চারজনেই হেসে উঠেছিল। চলকে উঠেছিল রঘুদার চায়ের ভাঁড়। সেই খোশ গল্প থেকেই কথায় কথায় দানিয়েলের বাড়ি না ফেরার প্রসঙ্গ উঠে এসেছিল। কৃতি জেনে গিয়েছিল দামেহির কলকাতায় আসার উদ্দেশ্য দানিয়েলকে নিয়ে দেশের বাড়ি ফেরা। সুদূর শিলং থেকে কলকাতা জার্নির ধকল কাটাতেই দানিয়েলের বিছানায় কখন যেন চোখ লেগে গিয়েছিল দামেহির। এই সময় সিঁড়ি ভেঙে দুদ্দার শব্দে মেজবাড়ির দোতলায় কারোর উঠে আসার শব্দ শোনা যায়। এই বিকট পদশব্দ সৌগত ছাড়া আর কারোরই হতে পারে না। প্রতি সন্ধ্যায় এই শব্দের সঙ্গে সুপরিচিত দানিয়েল। সৌগতর পায়ের শব্দে ঘুম থেকে উঠে বসে দামেহি। তুমি বসো, আমি চা বানাচ্ছি। আমাকে দেখিয়ে দাও তো রান্নাঘরে কোথায় কি আছে। দামেহি আর সৌগতর এই কথোপকথন যেন দানিয়েলের কানে গেলই না। সে যেমন নির্বিকার বসেছিল তেমনই বসে রইল। ঝড়ের মতো একটা দ্বন্দ্ব উঠেছে তার মনে। এতদিন বাড়ি ফেরার জন্য সে ছটফট করত, আজও সবুজে ঘেরা তার গ্রামের বাড়ি তাকে প্রবল টানে। কিন্তু সেই ঘটনার পর থেকে গ্রামে ফেরার অনুমতি সে কোনোদিনও পায়নি। মায়ের নিষেধ উপেক্ষা করবার পাটা তার বুকে নেই।
কৃষ্ণপক্ষের চাঁদহীন নিকষ কালো নক্ষত্রখচিত আকাশ। সকাল থেকে কয়েক পশলা বৃষ্টির পর আকাশ মেঘমুক্ত হয়েছে সবে মাত্র। সেই মেঘমুক্ত আকাশের দিকে চেয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন মহিলা। গভীর বিনিদ্র রাতে যেন কারোর একটা অপেক্ষায় আছেন তিনি। উঠোনের এক কোণে পোষা শুয়োরের খামার থেকে সেই অস্বাভাবিক শব্দটা আসছে। শুয়োরগুলোর পায়ের শব্দ প্রবল চঞ্চল। হঠাৎই কোনো কারণে যেন অস্থির হয়ে উঠেছে ওরা। মহিলা হাতে টর্চ উঠোনের কোণে তাক করে ধরতেই প্রায় সবুজ উজ্জ্বল দুটো চোখ জ্বলে ওঠে। অন্ধকারের বুক চিরে হঠাৎ আলো চোখে পড়ায় শিকার মুখে নিয়ে জন্তুটা খামার থেকে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। রাতের দিকে বনবিড়াল ভাম জাতীয় জন্তু শুয়োরের খামারের দিকে আসে ইঁদুর অথবা ছোট প্রাণী শিকার করতে। টর্চ বন্ধ করে কোমর বন্ধনী থেকে মোবাইল বের করে সময় দেখেন মহিলা। তাকে এখনই বেরিয়ে যেতে হবে। পূজারী বলেছিলেন রাত থাকতেই কাজ সেরে রাখতে হবে। এইসব গোপনীয় কর্মকাণ্ড দিবালোকে করা অনুচিত এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও কম। দেরি না করে ঘরের সদর দরজায় তালা দিয়ে উঠোন ছেড়ে বাড়ির পিছনের জঙ্গলের পথে মিলিয়ে গেলেন মহিলা। ঝোপঝাড়ে ঢাকা জঙ্গলটা কিছুটা এগিয়েই খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে গেছে। গাছপালার ঘনত্ব ও উচ্চতা এখানে যথেষ্ট বেশি। জঙ্গলের ভেজা স্যাঁতস্যাঁতে পচা পাতা ঢাকা সরু পায়ে হাঁটা পথ বৃষ্টির জলে সারা বছর পিচ্ছিল থাকে। অজানা পথে পদে পদে হারিয়ে যাওয়ার সম্ভাবনা। আর তার চেয়েও বড় বিপদ, পায়ের তলায় জাল বিছিয়ে থাকে রক্ত চোষা জোঁক অথবা সাপের ছোবলের রূপে। মহিলার দৃঢ় ও আত্মবিশ্বাসী পদক্ষেপ এইসবের কোনোটারই ভ্রুক্ষেপ করে না। তার শুধু গন্তব্যে পৌঁছানোর তাড়া। খাড়া রাস্তা বেয়ে ওঠার পর মহিলা দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। পাহাড়ি চড়াই পথ কিছুটা উঠবার পরই সমতল রাস্তা সোজা গিয়ে মিশেছে অন্য আরেকটি পাহাড়ের পাদদেশে। সেই পাহাড়ের চূড়া অতিক্রম করলেই সরু ঝর্ণাধারা এসে খাদের তলায় মেশে। ঝর্ণার পেছনের গুহাতেই পূজারীর ডেরা। দিনের আলোয় আঁকা পাকা সমতল রাস্তার এই প্রান্ত থেকেই সামনের পাহাড়ের চূড়াটা দেখা যায়। কিন্তু কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাতে শুধুমাত্র ঝর্ণার কুলু কুলু ধ্বনি এই দূরত্ব থেকে ক্ষীণভাবে শোনা যায়, দেখা যায় না। বেশ কিছুক্ষণ বিরামহীনভাবে চলবার পর সামনের পাহাড়ের পাদদেশ অতিক্রম করে কিছুটা উপরে ওঠার পর আবার থামলেন মহিলা। একটানা এতটা পথ হাঁটার অভ্যেস চলে গিয়েছে। পথ যত কমে আসছে জঙ্গল তত বেশি অগম্য হয়ে পড়ছে। এই জঙ্গলের ভেতর দিয়ে রাতের বেলায় তো দূর, দিনের বেলাতেও কেউ যাতায়াত করে না। গ্রামের বাইরে অন্য গ্রামে যেতে হলে সকলে পাহাড়ি চড়াই রাস্তার বদলে নিচে খাদ বরাবর নেমে সমতলের প্রতিদিনের ব্যবহার হওয়া পথ ধরেই যাতায়াত করে। কিন্তু পূজারীর নির্দেশ আছে সেই সর্বজন ব্যবহৃত পথ এড়িয়ে যেতে। জঙ্গলের দুর্গম পথই নাকি সুরক্ষিত। বিশ্রাম নেওয়ার সময় মহিলার মনে হলো পেছনে অদূরেই আরেকটি পায়ের শব্দ তাকে অনুসরণ করে যেন উঠে আসছে। এই ঘন জঙ্গল ও এমন কৃষ্ণকায় রাত যক্ষিণী ডাইনিদের অবাধ বিচরণের ক্ষেত্র এবং উপযুক্ত সময়। আগন্তুক যেই হোক না কেন এই সময় তাকে অনুসরণ করে যদি এসে থাকে তার উদ্দেশ্য যে সৎ নয় তা সহজে অনুমান করতে পারলেন। সময়ও আর বেশি নেই। শেষ রাতের আগে পূজারীর দেওয়া সেই বস্তুটি নিয়ে বাড়ি ফিরে আসতে হবে তাকে। অতএব পিছনে না ফিরে আরও দ্রুত পা চালালেন তিনি। পাহাড়ের চূড়া বেয়ে সরু একটা পথ এঁকে বেঁকে নেমে গিয়েছে ঝর্ণার ধারের পাথরের খাঁজ অবধি। সেই পথ ধরে ঝর্ণার পাড়ের পাথরের উপরে এসে দাঁড়াতেই ওপাশের গুহা মুখের সামনে জ্বলন্ত মশালের ক্ষীণ আলো দেখতে পেলেন মহিলা। পাহাড়ের চূড়া থেকে যে ঝর্ণার ক্ষীণ ধারা দেখা যায় সেই ঝর্ণার কাছে আসতেই যেন উদ্দাম রূপ ধারণ করেছে।
প্রবল বেগে খাদের গভীরে ঝাঁপিয়ে পড়ায় দুধ সাদা ফেনিল শীতল জলকণার ছিটে এসে সারাটা শরীর ভিজিয়ে দেয়। খাদের ধারে পাথরের গায়ে একটি সরু কাঠের সেতু পার করে গুহাদ্বার অবধি পৌঁছানোর রাস্তা পাওয়া যায়। সেতু পার করতেই যেন মনে হলো গুহাদ্বার থেকে একজন মশাল হাতে বেরিয়ে এলেন। তাকে আসতে দেখে মহিলা সেতুর পাড়েই থমকে দাঁড়ালেন। মশালধারী কাছে এগিয়ে আসতেই মহিলা তাকে চিনতে পারলেন, পূজারীর সহকর্মী। মহিলা করজোড়ে তাকে প্রণাম জানাতেই তিনি বললেন, চিন্তার কোনো কারণ নেই, পূজা নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে। তারপর তার হাতে ধরা মাটির ঘট এগিয়ে দিয়ে বললেন, এতে যা আছে তা 4 ভাগ করে সূর্যোদয়ের আগে বাড়ির 4 কোণে গভীর গর্তে পুঁতে দেবেন। এর সঙ্গে গুরুজির দেওয়া বীজ মন্ত্রটি প্রত্যেকবার জপ করবেন। খেয়াল রাখবেন বাড়ির বাইরে কেউ যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। মহিলা মাটির ঘরটি পূজারীর সহকর্মীর হাত থেকে নিয়ে সম্মতি জানিয়ে আবার প্রণাম করলেন। মহিলা প্রস্থান করতে উদ্যত হতেই পূজারীর সহকর্মী হাতের ইশারায় তাকে থামতে ইঙ্গিত করলেন। সামনের পাহাড়ের চূড়ার দিকে নিরবচ্ছিন্ন দৃষ্টিতে তাকিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে আর কেউ এসেছেন? না, আমি একাই এসেছি। তাহলে যে পথে এসেছেন সেই পথে ফিরবেন না। গুহার অপর প্রান্তে একটা খাড়া পথ সোজা গিয়ে নিচে সমতল উপত্যকায় মিশেছে। সেই পথ ধরে এগিয়ে ছোট টিলা অতিক্রম করে গ্রামে চলে যান। সময় বেশি লাগবে, কিন্তু ওই পথে জনবসতি থাকায় আপনি কিছুটা নিরাপদ থাকবেন। পূজারীর সহকর্মীর উপদেশ মতো মহিলা গুহামুখ অতিক্রম করে উতরাই পাহাড়ি পথে নেমে সমতলের দিকে এগিয়ে গেলেন। দ্রুত পথ অতিক্রম করতে হবে তাকে। সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই। সাবধানী মহিলা খেয়াল করলেন না যে আরও এক জোড়া চোখ তাকে অনুসরণ করে ঝর্ণার পাড়ে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছিল। পূজারীর সহকর্মী তার উপস্থিতি টের পাওয়ায় তার কার্যসিদ্ধি আপাতভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। অন্য পথে মহিলার প্রস্থান লক্ষ্য করতে করতে অনুসরণকারী চোখের মালিক ভাবছিলেন, যত শক্তিশালী সুরক্ষা কবচ বানাও, যত দেবদেবীর পুজো করাও, তোমাদের সর্বনাশ খুব শীঘ্রই ঘনিয়ে আসছে এবং তার বীজ বপন করা সমাপন হয়ে গেছে। বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবৎ সৃষ্টি হওয়ায় কলকাতা থেকে বিমান প্রায় 8 ঘন্টা দেরিতে ওড়ে। দুপুরের দিকে শিলং পৌঁছানোর কথা থাকলেও প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল ওদের। শিলং থেকে আরও 65 কিলোমিটার দূরে নংরিয়াত গ্রামে ওদের বাড়ি। পৌঁছাতে আরও 2 ঘন্টা মতো সময় লাগবে। কলকাতায় থাকাকালীনই দামেহি শিলংয়ে ফোন করে বন্ধুকে নংরিয়াত থেকে গাড়ি নিয়ে আসার জন্য বলেছিল। যখন মেঘালয় প্রদেশের রাজধানী শিলংয়ের জোনাকির মতো আলো পেছনে ফেলে ওদের গাড়ি চেরাপুঞ্জির দিকে এগিয়ে চলেছে, তখন ঘুটঘুটে অন্ধকার। এই শৈল শহরটি যেন মেক্সিকান কোনো শহরের মতোই। মঙ্গলয়ের চেহারার সব মানুষ, রংচঙে কাপড়, কুপির বাতি এবং হাসিও যেন সবারই এক। হঠাৎই কলকাতা ছেড়ে শিলং চলে আসা দানিয়েলের পক্ষে যেমন অপ্রত্যাশিত, তেমনি পরিবারের অভ্যর্থনাটুকুও, বিশেষত তার মায়ের প্রতিক্রিয়া সম্পর্কে দানিয়েল স্বাভাবিকভাবেই শঙ্কিত। একমাত্র দানিয়েলের দাদা দামেহির ইচ্ছাতেই যে দানিয়েল এত বছর পর বাড়ি ফিরছে, সে কথা অবশ্য সম্পূর্ণ ঠিক নয়। দানিয়েল নিজেও কি ফিরতে চাইতো না? সম্ভবত শিলং শহরে পৌঁছানোর পরপরই দামেহি বাড়িতে ফোন করে দানিয়েলের আসার কথা জানিয়েছিল। তাই নংরিয়াত পৌঁছানোর পর পরিবারের সদস্যদের মুখে অপ্রসন্নতা আশা করলেও দানিয়েল অন্তত বিস্ময় আশা করে না। সন্ধ্যের মুখে মুখেই শৈল শহরগুলোতে ঘুটঘুটে আঁধার ছেয়ে যায়।
চেরাপুঞ্জি পেরোতে আর বেশি দেরি নেই। গাড়ির পিছনের আসনে দানিয়েল একা বসেছিল, দামেহি সামনের চালকের পাশের আসনে। দানিয়েলকে স্বাভাবিকভাবেই একটু যেন শঙ্কিত ও সংকুচিত মনে হচ্ছিল। দামেহি পেছনে উঁকি দিয়ে দানিয়েলকে প্রশ্ন করে, কিরে, চুপ করে আছিস যে? মায়ের জন্য ভয় পাচ্ছিস? দানিয়েল বন্ধ জানলার কাচের ওপারে জমে থাকা বৃষ্টির জলের সূক্ষ্ম বিন্দুগুলো দেখছিল। উত্তর পূর্বের পাহাড়ে বৃষ্টি যেন ছায়ার থেকেও বিশ্বস্ত, কাজ ছাড়া করতে চায় না। এতদিন কলকাতার সমতলে থেকে এই অসময়ে বৃষ্টির অভ্যাস প্রায় চলে গিয়েছিল দানিয়েলের। সে দামেহির প্রশ্নে সজাগ হয়, কিন্তু কিছু বলে না। তার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে পাশের চালকের আসনে বসে থাকা তার বন্ধুকে বলল, চেরাপুঞ্জির কাছাকাছি কোনো একটা ধাবায় নেমে সামান্য জলযোগ সেরে নেওয়া যাক। হ্যাঁ, তোমার তো দুপুরে খাওয়া হয়নি। চেরাপুঞ্জির কাছাকাছি পৌঁছাতেই রাস্তার ধারে একটি ছোট গুমটিতে টিমটিম করে আলো জ্বলতে দেখে গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ালো। রাস্তার ধারে গাড়ি থামিয়ে দামেহি আর তার চালক বন্ধু গাড়ি থেকে নেমে দৌড়ে দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে। বৃষ্টির বেগ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। গাড়ির ভিতরের আবদ্ধ অবস্থায় এই প্রবল ধারা আঁচ করা যায় না। দানিয়েল গাড়ির ভিতরেই বসেছিল। এই মুহূর্তে কিছু খাওয়ার ইচ্ছা তার একেবারেই নেই। রাস্তার ধারে যে চওড়া অংশে গাড়ি দাঁড়িয়েছিল, সেখান থেকে বিপরীত দিক থেকে ছুটে আসা গাড়িগুলোর হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা দেখা যায়। বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় অতি সাবধানী চালক কোনো মতে গাড়ি নিয়ে গন্তব্যে চলে যায়। গাড়ির ভিতর থেকে গুমটির বাইরেটুকু দেখতে পাচ্ছে দানিয়েল। দামেহি আর তার বন্ধু ছাড়া এই মুহূর্তে দোকানে আর কোনো খদ্দের আছে বলে মনে হলো না দানিয়েলের। হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি স্বাভাবিকের চেয়ে বেশি গতিতেই দানিয়েলের দিকে ছুটে আসছে বলে মনে হয় তার। হেডলাইটের আঁকা বাঁকা টাল খাওয়া আলোর গতি দেখে গাড়ির অস্বাভাবিক চলন সহজেই অনুমান করা যায়। দানিয়েল গাড়ি ছেড়ে নামার উপক্রম করতেই সে দেখল গাড়িটি হঠাৎই সামনে থেকে আসা অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারল গুমটির দেওয়ালের গায়ে। বিধ্বংসী শব্দে গুমটির দেওয়াল ভেঙে পড়ার শব্দ, গাড়ির ভেতরের অন্যান্য আরোহীদের আর্তচিৎকার শুনে দানিয়েল সেদিকে ছুটে যায়। দোকানের পিছনেই গভীর খাদ থাকার সম্ভাবনা 100%। দানিয়েল গুমটির কাছে পৌঁছে দেখল দানিয়েলের বন্ধুর রক্তাক্ত মৃতদেহ দোকানের দেওয়াল ঘেঁষে পড়ে আছে। অন্য আরও একজনের দেহ গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে উপুর হয়ে পড়ে আছে, কিন্তু তার পরনের জামা কাপড় দামেহির নয়। সম্ভবত সে দোকানের মালিক। গাড়ির ভেতরেও চালকের আসনে বসা একজন রক্তমাখা শরীরে সামনে স্টিয়ারিংয়ের ওপর মাথা গুঁজে পড়ে আছে। এছাড়া গাড়ির ভেতরে অন্য কাউকে দেখতে পেল না দানিয়েল, এমনকি দেখতে পেল না দাদা দামেহিকেও। দানিয়েল ভেঙে পড়া দোকানের ধ্বংসস্তূপ যতটা সম্ভব সরিয়ে আতিপাতি করে খুঁজল দামেহিকে, কিন্তু না, কোথাও নেই সে। হঠাৎ দানিয়েলের খেয়াল হলো দোকানের পেছনে খাদের দিকটা একবার দেখা উচিত। সে পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালিয়ে দোকানের পিছনের দিকে খাদে আলো ফেলতেই গাছের ডাল ধরে দামেহির ঝুলন্ত রক্তাক্ত দেহ দেখে বিস্মিত হয়ে গেল। গাড়ি ধাক্কা মেরেছিল দোকানের সামনের দিকে। সেই প্রবল ধাক্কাতেও শুধুমাত্র দোকানের সামনের দেওয়ালটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, পেছনের দেওয়ালটি তো প্রায় অক্ষত রয়েছে। তাহলে দামেহি এখানে কিভাবে এলো? দানিয়েল বিপদের কিছু আঁচ না করে পিচ্ছিল খাদের দিকে এগিয়ে যায়। খাদের ধার ঘেঁষে কিছুটা নেমেই সে দেখে দামেহির দুই কানের পাশ থেকে রক্তের ধারা গড়িয়ে এসে ভিজিয়ে দিচ্ছে তার পরনের সাদা শার্ট। দামেহির ঠোঁট দুটো যেন কেউ সযত্নে উপড়ে নিয়েছে। ঠোঁটহীন মুখমণ্ডলে বিভৎসভাবে চেয়ে আছে রক্তাক্ত দুই পাটি দাঁত। দানিয়েল এমন অদ্ভুত দুর্ঘটনা জীবনে কোনোদিন দেখেনি বা শুনেওনি। তবে এই অদ্ভুত দৃশ্য তার কাছে অপরিচিত নয়। বহু বছর আগে বৃষ্টিতে দেখা সেই নৃশংস দৃশ্যের কথা মনে পড়ে গেল দানিয়েলের। দুপা পিছিয়ে আসতেই
খাদ বেয়ে উঠে আসা কালো মিশমিশে হিমশীতল হিস হিস শব্দ শুনতে পেল সে। একটা জান্তব কুণ্ডলী তার বৃহদাকার চোয়াল প্রসারিত করে দামেহির দেহকে গ্রাস করে চলেছে। সর্পিল দেহে জড়িয়ে ফেলেছে দামেহিকে। তার চোয়ালের ক্রমশ বাড়তে থাকা চাপের ফলে শব্দ করে ফেটে যাচ্ছে দামেহির শরীরের হাড়। নাক, কান ও খোলা মুখের ছিদ্র দিয়ে গরম রক্তের ধারা বেরিয়ে আসছে। দামেহির মাথা অবধি সেই চোয়ালের আড়ালে চলে যেতেই একদম চূড়ান্ত মুহূর্তে অক্ষিকোটর থেকে দুটি বিস্ফারিত চক্ষু ছিটকে বেরিয়ে এলো। প্রাণপণে শক্ত করে গাছের ডাল ধরে ঝুলতে থাকা দামেহির হাত দুটো শেষ মুহূর্তে সে বৃহদাকার চোয়ালের গ্রাসে চলে যেতেই আকাশ ভেঙে বাজ পড়ার শব্দে আলোকিত হয়ে উঠল খাদের কিনারা। সেই দৃশ্য যেন নিজের মায়া বলে দানিয়েলকে সম্মোহিত করে রেখেছিল এতক্ষণ। বাজ পড়ার শব্দে সজাগ হওয়ার বদলে দানিয়েলও মূর্ছিত হয়ে খাদের ধার বেয়ে গড়িয়ে পড়ল। অনন্ত ঘুম ভেঙে চোখ মেলে তাকায় দানিয়েল। সে মৃত না জীবিত? চারপাশ উজ্জ্বল সাদা ছাড়া আর কিছু নেই। এটাই কি তবে মৃত্যুর পরের জগৎ? গলার ভেতরটা শুকিয়ে গেছে তার, খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা, মৃত্যুর পরও কি ক্ষুধা, তৃষ্ণা এগুলো থাকে? হঠাৎ একটি যান্ত্রিক শব্দে আচ্ছন্নতা দূর হয় দানিয়েলের। উৎকট বিচ্ছিরি শব্দটা সৌগতর মোবাইলের রিংটোন ছিল। আর ঠিক তখনই সৌগতর গলার শব্দ পেল সে। হ্যাঁ মা, বল। হ্যাঁ, এটা তো সৌগতরই গলা। তাহলে সৌগত কি? মুখের ওপর ঢাকা সাদা চাদরটা সরাতেই নিজের পরিচিত মেজবাড়ির ধূসর মলিন ছোপওয়ালা দেওয়াল দেখে সে আশ্বস্ত হয়। যাক, তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কিন্তু এই কি ধরনের স্বপ্ন? এমন স্বপ্ন তো সে আগে কখনো দেখেনি। প্রতিবার সেই ভয়ঙ্কর অভিশপ্ত রাতের ঘটনাটা পুনরাবৃত্ত হতে দেখত সে স্বপ্নে। সেই ঘটনা শুধুমাত্র চিরস্থায়ী অশুভ ছাপ ছেড়ে গিয়েছে তার মনে। ঘুম ভাঙার পর অন্তত এটুকু সান্ত্বনা দানিয়েলের কাছে ছিল, ওটা শুধু অতীতের ছায়া ভরা একটা দুঃস্বপ্নই। কিন্তু আজ যা দেখল সে, তাকে কি শুধু দুঃস্বপ্ন বলা চলে? তার বারবার কেন মনে হচ্ছে যে সে যা দেখেছে তার সঙ্গে বাস্তবের কিছু না কিছু মিল তো আছেই। এতটা জীবন্ত অভিজ্ঞতা শুধু স্বপ্ন হতে পারে না। বিছানার উপরে দানিয়েলকে ঘামতে দেখে সৌগত হেসে প্রশ্ন করে, তুই নিশ্চয়ই আবার সেই সাপের স্বপ্ন দেখেছিস, নাহলে তো ঘামছিস কেন? সৌগত তার শৈশবে ঘটে যাওয়া ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে না জানলেও সে যে মাঝে মাঝেই সাপের স্বপ্ন দেখে ভয় পায় সেটা ভালোই জানে। সাপ মাত্রই ভয়ের কারণ, এবং দানিয়েল সেই ভয়টা অন্যান্যদের থেকে একটু বেশি পায় সেই ভেবে সৌগত কোনোদিন কিছু জানতে চায়নি। মানুষ মাত্রই কোনো না কোনো ফোবিয়া নিয়ে বড় হয়। কিন্তু আজকে সে যে ঠিক কী স্বপ্ন দেখেছে তা সৌগতকে বুঝিয়ে বলা দানিয়েলের পক্ষে সম্ভব নয়। তাই সৌগতর প্রশ্নকে সে এড়িয়ে যায়। দানিয়েলকে চুপ থাকতে দেখে সৌগত আবার বলে, শোন, কাল সন্ধ্যের দিকে তোর দাদা দামেহি শিলং পৌঁছায়। তোকে ফোনে না পেয়ে আমায় ফোন করেছিল। হঠাৎ আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইট 8 ঘন্টা দেরিতে ওড়ে। দাদার বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে বলেছিল। কি বললি? দাদা তোকে শিলং থেকে কাল সন্ধেবেলা ফোন করেছিল, আর তুই আমায় এখন বলছিস কথাটা? কাল রবিবার রাতে বাড়ি থেকে মেসে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই আমি আর তোকে বিরক্ত করিনি। তুই এয়ারপোর্টে যাসনি? দানিয়েলের মেসে 2 দিন থেকে রবিবার সকালে শিলংয়ের বিমানে চড়ে দামেহি। দানিয়েল এয়ারপোর্ট অবধি পৌঁছে দিতে চাইলেও দামেহি রাজি হয়নি, একাই চলে গিয়েছিল। কিন্তু এয়ারপোর্টে এতক্ষণ অপেক্ষা করার কি প্রয়োজন ছিল তার? তাকে ফোন করলেই তো সে দাদাকে আনতে পৌঁছে যেত।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘুমের মধ্যে দানিয়েল দেখেছিল যে দাদার সঙ্গে সে নংরিয়াদ ফিরছে এবং খারাপ আবহাওয়ার কারণে তাদের বিমান 8 ঘন্টা দেরিতে ওড়ে। তাহলে কি স্বপ্নে দেখা বাকি ঘটনাগুলো বিমান দেরিতে ওড়ার মতো সত্যি হতে পারে? দুর্ঘটনা এবং স্বপ্নে দেখা সেই ভয়াল সাপের চোয়ালের কবলে পড়ে যাওয়া দামেহির কথা মনে করে দানিয়েল শিউরে ওঠে। টেবিলের ওপর থেকে মোবাইল নিয়ে দামেহির নম্বরে ফোন করে, কিন্তু রিং হওয়ার প্রারম্ভিক 1-2 বিপ শব্দ হওয়ার পর যোগাযোগ কেটে যায় বারবার। অজানা বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে দানিয়েল সৌগতকে বলে, শোন, আমার মনে হয় দাদা কোনো বিপদে পড়েছে। দানিয়েলের কথায় অবাক হয় না সৌগত। সে জানে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখার পর দানিয়েল মাঝে মাঝে এমনই কিছু অদ্ভুত আচরণ করে। বিপদ? কেন? কিরকম বিপদের কথা বলছিস তুই? দাদার ফোন লাগছে না। ফোন লাগছে না মানে সে কোনো বিপদ আছে সেটা ভাবছিস কেন? আরে জায়গাটা তো শহর নয়, পাহাড় ঘেরা গ্রাম, তার উপরে আবহাওয়া খারাপ। এক চান্সেই ফোনে পাবি এমন আশাটা করা ভুলই। কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি একটু আগেও স্বপ্নে দেখেছি যে আমি দাদার সঙ্গে রবিবার সকালের ফ্লাইটে শিলং পৌঁছেছি, আর আমাদের ফ্লাইট 8 ঘন্টা দেরিতে ওড়ে। আচ্ছা, তুই এবার সাপের স্বপ্ন ছেড়ে ফ্লাইটের স্বপ্ন দেখছিস, তা ভালো, কিন্তু ব্যাপারটা কাকতালীয় হওয়ার সম্ভাবনায় বেশি। যাই হোক, তুই বাড়িতে ফোন করেছিস? সৌগতর প্রস্তাবটা মনে ধরল দানিয়েলের। বহুদিন হলো সে বাড়িতে ফোন করেনি, বাড়ি থেকেও কোনো ফোন আসেনি। এতদিন পর সেই নম্বর সচল আছে কিনা তাও দানিয়েলের বিশেষ জানা নেই। মোবাইল ঘেঁটে মায়ের ফোন নাম্বার খুঁজে বের করে দানিয়েল। কঠোরভাবে নিষেধ থাকা সত্ত্বেও কাঁপা কাঁপা হাতে সেই নাম্বারটায় ফোন করে সে। কিন্তু এবারেও দানিয়েলকে হতাশ হতে হয়। আগের মতোই বিপ বিপ শব্দে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার মনে হচ্ছে দাদা কোনো বিপদে পড়েছে। দেখ ড্যানি, চিন্তা করিস না, কিছুক্ষণ অপেক্ষা করে যা, হয়তো সত্যিই খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক কাজ করছে না। তুই বুঝবি না রে সৌগত, ব্যাপারটা সিরিয়াস। আজ এতদিন বাদে বাড়ি থেকে কেউ আমার খোঁজ নিতে এলো, আর এখনই আমি এরকম একটা বিশ্রী স্বপ্ন দেখলাম। এরকম জীবন্ত স্বপ্ন আমি আগে কোনোদিনও দেখিনি। যেন মনে হচ্ছিল স্বপ্ন নয়, ঘটনাগুলো সত্যি আমার সঙ্গে ঘটছে। তুই ঠিক কি দেখেছিস বলতো? দানিয়েলের কাছে ভোর রাতে দেখা ওর স্বপ্নটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনবার পর সৌগত বলে, আমি আবারও তোকে বলছি, সমস্ত ব্যাপারটাকে এত জটিল করে ধরে নেবার কোনো অর্থ নেই। দাদা এতদিন পর তোকে নিতে এসেছিল এবং কোনো কারণে তোর মায়ের অনুমতি ছাড়া তুই বাড়ি ফিরতে চাস না। বাড়ি ফেরার ইচ্ছে এবং মায়ের ওপর অভিমান, তার সঙ্গে তোর এই সাপের স্বপ্ন, এসব দেখে সব মিলিয়ে ঘেঁটে তুই একটা এরকম ভয়ের স্বপ্ন দেখেছিস। ঠিক আছে, এত চাপ কি নেয়? সৌগতর আশ্বাসবাণী যেন দানিয়েলকে শান্ত করতে পারে না। সৌগতর ওপরে খানিকটা বিরক্ত হয়েই সে জেদ ধরে বলে, আমাকে একবার বাড়ি যেতে হবে। দাদাকে না দেখা অবধি আমার কোনো শান্তি নেই। সব কারণ তোকে গুছিয়ে বলা সম্ভব নয় ভাই। সব বললে তুই হয়তো বিশ্বাসও করবি না, কিন্তু তোর অবিশ্বাস করাতে কিছু যায় আসে না আমার। যা ঘটেছে, ঘটছে, অথবা হয়তো ঘটতে চলেছে, সব সত্যি, সব। হয়তো ওরা বিপদের মধ্যেই বাস করছে, ওদের সাবধান করাটাও জরুরি। তুই তাহলে যাবি? আমাকে যেতেই হবে। দানিয়েলের যখন একবার জেদ ধরেছে, সে যে বাড়ি না গিয়ে থামবে না তা সৌগতর জানা আছে। সৌগত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাই হোক। তবে অন্তত মাসির বাড়িতে একবার জানিয়ে যাস, এতদিন পরে বাড়ি ফিরছিস। না, কোথাও জানানো যাবে না। ওরা জানতে পারলে আমাকে যেতেই দেবে না। কৃতিকে জানাবি না? কৃতির কথা উঠতেই দানিয়েল দুশ্চিন্তায় পড়ে যায়। খানিক ভেবে নিয়ে সে বলে, না, ওকে এক্ষুনি সত্যিটা জানানো যাবে না। ও
ওকে ওকে বলিস আমি মাসির বাড়িতে গিয়েছি, কয়েকদিন পরেই ফিরে আসবো। ওরে বাবা, না 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 না, ওই মেয়েকে মিথ্যা কথা বলার সাধ্য আমার নেই। জানতে পারলে আমার চোখের চাহনি দিয়ে ভস্ম করে দেবে একেবারে। এমনিতেই আমায় বিশ্বাস করে না। তবে আরেকটা উপায় আছে। তুই মেসে বাকিদের বলে যা যে তুই মাসির বাড়ি যাচ্ছিস, আর আমাকেও তোর সঙ্গে নিয়ে চল। এমনিতেও তোকে একা ছাড়তে আমার ইচ্ছে করছে না। সৌগতর কথায় কান না দিয়ে দানিয়েল ব্যাগ টেনে বের করে নিজের জামা কাপড় গোছাতে শুরু করেছিল। কিন্তু সৌগতর প্রস্তাব দানিয়েলের খুব খারাপ বলে মনে হলো না। সে আলমারি খুলে টাকার ব্যাগ আর যাবতীয় ডেবিট কার্ড বার করে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে সৌগতকে বলে, ব্যাগ রেডি কর, আমার অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে দুজনের যাওয়াটা হয়ে যাবে। ফেরার সময় তুই দেখে নিস। শুনছিলে নাগপাশ উপন্যাসের প্রথম পর্ব, কাহিনী দীপিকা মজুমদার। গল্প পাঠে এবং সূত্রধারে ছিলাম আমি অনুভব। দানিয়েলের চরিত্রে ছিল রক্তিম, সৌগতর চরিত্রে ছিল আসঞ্জন, কৃতির চরিত্রে ছিল স্মিতা, দামেহির চরিত্রে ছিল রণদীপ, বলের চরিত্রে ছিল পিয়ালি, আরিশার চরিত্রে ছিল সৌমিলি, দীপ্রীতির চরিত্রে ছিল সায়নী গুহ, নেইথল্যাংয়ের চরিত্রে ছিল পার্থ, ইবন সারার চরিত্রে ছিল বর্ণিশা এবং অন্যান্য চরিত্রে ছিল রণদীপ, স্মিতা, ঋদ্ধি, রক্তিম, পিয়ালি, লিও, তৃষা দত্ত এবং সায়নী মিত্র। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি, নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে ডিভাইন কমেডি। তাহলে কেমন লাগলো এই উপন্যাসের প্রথম পর্ব জানিও কমেন্ট করে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে। আর চ্যানেলটা অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর বেল আইকনটা অল করতে ভুলো না। চলো তাহলে পরবর্তী পর্বে দেখা যাক কৃতি কিভাবে দানিয়েলদের কাছে মেঘালয়ে পৌঁছাতে পারে।